প্রিয় ছাত্রছাত্রী ও সুধী দর্শকবৃন্দ, লকডাউন উদ্ভূত পরিস্থিতিতে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কথা ভেবে দশম শ্রেণীর ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সমাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমরা বা আমি পরবর্তী ভিডিওগুলো আরো সুন্দর করে উপস্থাপন করতে পারি আমাদের সকলের স্বার্থেই। তো চলো ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সমাস। সমাস এই শব্দটি যদি আমরা আক্ষরিক অর্থ দেখি তাহলে দেখব সংক্ষিপ্ত বা সংক্ষিপ্তকরণ। ব্যুৎপত্তি এই শব্দটির সম্পূর্বক অস ধাতু যুক্ত অ। এই ব্যুৎপত্তিটা কিন্তু সকলেই মনে রাখে। অর্থ সংক্ষিপ্ত বা বলতে পারি একপদীকরণ। এখন তাহলে আমরা সমাস কি, সমাস কেন করতে হয় এই নিয়ে আলোচনা করি। কেন করতে হয় সমাস বাংলা ব্যাকরণে? প্রথমত, সমাস করবার সব থেকে বড় কারণ সেটা হলো বাক্যটা যাতে সংক্ষিপ্ত করা যায় সেই উদ্দেশ্যে। দ্বিতীয়ত, বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য। তাহলে বাক্যটাকে সংক্ষিপ্ত করা এবং বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা। যদি আমরা একটা বাক্য দেখি, সিংহ চিহ্নিত আসনে বসিয়া, রাজা মুক্ত হস্তে দান করেন। এই বাক্যটি পাঠ করতে গেলে আমাদের যে সময় ব্যয় হয় এবং ভাষার যে শ্রুতি মাধুর্যতা নষ্ট হয়, তাকে কিছুটা সৌন্দর্য দান করবার জন্য এই সিংহ চিহ্নিত আসন পদগুলিকে যদি আমরা এক পদে করে নিতে পারি তাহলে ভাষার অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি হয়। তাই সিংহ চিহ্নিত আসনে বসিয়া রাজা মুক্ত হস্তে দান করেন না বলে যদি আমরা বলি সিংহাসনে বসিয়া, তাহলে বাক্যের এই অনেকগুলো পদ কিন্তু বাদ চলে যায়, একটা পদ হয়ে যায় এবং তার সৌন্দর্য বৃদ্ধি হয়। তাহলে সিংহাসনটা হলো কি করে? এখন প্রশ্ন আমাদের এই জায়গায়, কিভাবে আমরা সিংহাসনে এলাম? এই তিনটে পদকে এক পদে করে দিলাম, তাহলে কি সিংহাসনটা সমাস? না ছাত্রছাত্রী, সিংহাসনটা সমাস নয়।
তাহলে সমাস কি? আমি প্রথমেই তোমাদের সংজ্ঞাটা বলে না দিয়ে কিভাবে সিংহাসন পদটা এলো সেই নিয়ে একটু আলোচনা করি। এই সিংহাসন পদটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন, দেখো এখানে তিনটে পদ আছে, একটা সিংহ, একটা চিহ্নিত, একটা আসন। এটাকে এক পদে করে আমরা কি পেলাম? সিংহাসন। তাহলে সমাস কোনটা? সিংহাসনটা সমাস না, সিংহাসনটা সমাস নয়। সিংহাসনটা যে পদ্ধতিতে হলো সেই পদ্ধতির নাম সমাস। তাহলে কোন পদ্ধতিতে হলো আমরা এখন সেই পদ্ধতিটা জানি, আর সেই পদ্ধতিটা যদি জানা যায় তাহলে কিন্তু আমরা সমাসটা বুঝতে পারব। তাহলে সংজ্ঞাটা তোমরাই তৈরি করতে পারবে যদি আমরা পদ্ধতিটা জেনে যাই। সমাস কিন্তু সিংহাসন নয়, সমাস হলো একটা পদ্ধতির নাম। কোন পদ্ধতি? আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা পদ, দুটো পদ, তিনটে পদ, সেই তিনটে পদ মিলে কটা পদ হয়েছে? না, একটা পদ হয়েছে। তাহলে আমি সংখ্যায় যখন বললাম সমাসের অর্থ কি, তখনই বলেছিলাম যে সংক্ষিপ্ত করা বা সংক্ষিপ্ত বা একপদীকরণ। তাহলে এখানে আমরা একপদীকরণ পেয়ে গেছি, কিন্তু কিভাবে হলো প্রশ্ন এই জায়গায়। খুব সোজা। যারা বলে সমাস শিখতে লাগে সমাস, তাদের সঙ্গে আমি একমত নই। তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই ব্যাকরণটা বেশ গুরুত্ব সহকারে পড়ো, খুব সহজে বুঝতে পারবে। তো দেখা যায় এই যে সিংহ চিহ্নিত আসন পেলাম আর সিংহাসন পেলাম, এদের প্রত্যেককে কি বলা হয়? না, সিংহ চিহ্নিত আসন এবং সিংহাসন। দেখো আমরা প্রথমে উপর থেকে নিচে নামতে পারি, আবার নিচের থেকে উপর দিকে উঠতে পারি, খুব সোজা। যদি আমি সিংহাসনটাকে ধরে নিই তাহলে ব্যাকরণের পরিভাষায় যে একটি পদ আমরা পেয়েছি সেই একটি পদকে আমি বলবো, ব্যাকরণ বলছে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সমাসবদ্ধ পদ পেলাম। সমাসবদ্ধ পদ কি করে পেলাম? দেখেন অনেকগুলো পদ ছিল, তাহলে এই পদগুলোর কি কোনো নাম আছে? হ্যাঁ, এই পদগুলোর প্রত্যেকটার একটা করে নাম আছে। এবং কি নাম? তাহলে একটা করে নাম বলছে, তাহলে কি নাম? দেখো যে সামনে বসেছে তাকে যদি বলি পূর্বপদ, খুব সোজা, পূর্ব মানে আগে। যে শেষে বসেছে তাকে যদি বলি পরপদ বা উত্তরপদ। আর যে মাঝে বসেছে আমরা জানি কি বলো? হ্যাঁ, মধ্যপদ। তাহলে পূর্বপদ পেলাম, মধ্যপদ পেলাম, পরপদ পেলাম। এই যে পূর্বপদ, পরপদ আর মধ্যপদ, আচ্ছা এদের কি এগুলোই নাম নাকি অন্য কোনো নাম আছে? এদেরও আর একটা নাম আছে, যে নামটা এরা সবাই একসঙ্গে চিহ্নিত হয়। কি নাম? না, এই নামটা হলো, এদের প্রত্যেককেই বলা হয় সমসমান পদ। তাহলে এবার আমরা বলতে পারি যে সমসমান পদগুলি জোড়া লেগে যে একটি পদ তৈরি করে তাকে বলে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আবার দেখো, তোমাদের যদি প্রশ্ন করা হয় তাহলে সমসমান পদ কাকে বলে, তোমরা সহজেই বলতে পারবে যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কে ভেঙে, এই যে ভেঙে যে পদটি পাওয়া গেল, যে পদগুলি পাওয়া গেল, সেই পদগুলি সব সমসমান পদ। এখন ভাঙা থেকে প্রশ্ন আসছে,
কাকে ভাঙছি? না সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভাঙছি। ভাঙা থেকেই তাহলে আরেকটা প্রশ্নে আমরা চলে যেতে পারি যে এই যে গোটা একটা বাক্য পেয়েছিলাম সিংহ চিহ্নিত আসন, তাহলে তার নাম কি? তার নাম হলো ব্যাস বাক্য। ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ কি? ব্যাস মানে কিন্তু বিশ্লেষণ। ওই যে বলেছিলাম ভাঙা, তাহলে ব্যাস মানে বিশ্লেষণ বা বিগ্রহ। আমি কাকে বিশ্লেষণ করছি? না, আমি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্যটা পাচ্ছি সেই বাক্যটা ব্যাস বাক্য। সেই ব্যাস বাক্যের অর্থ কি? বিশ্লেষণ বা বিগ্রহ। তাহলে বলতে পারি বিশ্লেষণাত্মক বাক্য। জায়গা কম বোর্ডে, তাই লিখতে একটু অসুবিধা হচ্ছে। এটা বলতে পারি বিশ্লেষণাত্মক বাক্য বা বিগ্রহ বাক্য। এখন দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে যে সমসমান পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, সমাসবদ্ধ পদ কাকে বলে, সমস্ত পদ কাকে বলে। তোমরা নিজেরাই কিন্তু সাজিয়ে নিতে পারো এইভাবে ছকে। কিভাবে সাজাবে দেখো। তোমাকে প্রশ্ন করো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে। তুমি নিশ্চয়ই ওপর থেকে এসো নিচের দিকে, কি বলবে? যে ব্যাস বাক্যের যে সমসমান পদগুলি থাকে তাদের প্রত্যেকটি পদ জোড়া লেগে যে একটি পদ তৈরি হয় তাকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এরপর উল্টো দিকে যাও, সমসমান পদ কাকে বলে? এখান থেকে যাবো আমি। সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে ব্যাস বাক্য পাওয়া যায় তার প্রত্যেকটি পদ সমসমান পদ। এটাও সমসমান পদ, এটাও সমসমান পদ, এটাও সমসমান পদ। তাহলে ব্যাস বাক্য কি? না সমাসবদ্ধ পদকে ভেঙে যে বাক্য পাওয়া যায় সেটি হলো ব্যাস বাক্য। আবার বলছি, প্রশ্ন আমাদের কি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, সমসমান পদ কাকে বলে। আমাদের যদি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ জিজ্ঞাসা করে তখন আমি উপর থেকে নামবো যে ব্যাস বাক্যে সমসমান পদগুলি জোড়া লেগে যে একটি পদ তৈরি হয় তাকে বলে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। আবার যদি প্রশ্ন করে সমসমান পদ কাকে বলে, এখান থেকে উপর দিকে যাব, কি বলবো? যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ভাঙলে যে ব্যাস বাক্য পায় সেই ব্যাস বাক্যের প্রত্যেকটি পদ সমসমান পদ। ব্যাস বাক্য কাকে বলে প্রথমেই বলে দেবো। কি বলে দেবো? যে ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ বিশ্লেষণ। কাকে বিশ্লেষণ করছি? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে। কি বলবো? যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এখন সমাস কোনটা? এটাও সমাস নয়, এটাও সমাস নয়, এটাও সমাস নয়। এদের মিলিত ক্রিয়াকর্মের ফলে আমরা যে এক পদটা তৈরি করতে পারলাম সেই পদ্ধতিটার নাম সমাস। সেই পদ্ধতিটার নাম, তাহলে এইটা গোটাটা হচ্ছে সমাস। তাহলে সমাস কোনটা দেখো, সমাস কোনটা? না অনেকগুলো পদ ছিল, আমরা তো এক পদকে আবার এক পদে পরিণত করব না। কি করব? না অনেকগুলো পদ যদি থাকে, প্রথমেই লিখেছিলাম যে সিংহ চিহ্নিত আসনে বসিয়া রাজা মুক্ত হস্তে দান করেন, তাহলে আমরা সমাসটাকে বলবো। সমাস বলবো সেই জিনিসটাকে যে অনেকগুলো পদ, যখন অনেকগুলি পদ বলার থেকে আরো ভালো হবে। একটা পদ তো আমরা বলতে পারবো না, কারণ আমরা এক পদে পরিণত করবোই। তাহলে কি বলবো? দুটো বা তার বেশি পদ, দুই বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হয় যে পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতিটার নাম সমাস। সমাস কার নাম? সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ সমাস না, সমাস নয়। সিংহাসনটা সমাস না, সমাস নয়। সমাস কোনটা? না সমাস হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হয় না, যে পদ্ধতিতে দুই বা তার বেশি পদ এক পদে পরিণত হয়। এক পদে পরিণত হওয়ার নামই হলো বা কৌশলই হলো বা পদ্ধতি হলো সমাস। তাহলে আমাদের প্রশ্নগুলো কি কি আসতে পারে? সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের উৎপত্তি কি? উৎপত্তিটা অবশ্যই মনে রেখো।
মাধ্যমিক টেস্ট পেপার যদি তোমরা ঘাঁটো তাহলে দেখবে সমাস শব্দের উৎপত্তি, সমাস শব্দের অর্থ প্রায় প্রত্যেকটা পেজেই আছে। সমসমান পদ কাকে বলে, সমাসবদ্ধ পদ কাকে বলে, ব্যাসবাক্য কাকে বলে, সমাস কি, বা আমি প্রথমেই বলেছিলাম যে বাংলা ব্যাকরণে সমাস করব কেন, সমাস করবার গুরুত্ব বাংলা ব্যাকরণে কি বলেছি, যে এক পদে পরিণত করা, সংক্ষিপ্ত করা বা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করা, এই হলো আমাদের সমাস করবার উদ্দেশ্য। তাহলে সমাসের সংজ্ঞা কি হলো, না সমাসের সংজ্ঞাটা আমি আরেকবার বলি, আশা করি তোমরা সকলেই বুঝতে পারবে, যে দেখো নিজেরাই তৈরি করতে পারবে। কি বলবো, যে দুটোর বেশি পদ এখানে আছে, তাহলে হলো দুইয়ের দুটো পদ বা তার বেশি পদ, দুটো পদ বা তার বেশি পদ, অবশ্যই পদগুলো কি হতে হবে, পারস্পরিক অর্থ সম্পর্কে যুক্ত হতে হবে। পারস্পরিক অর্থ সম্পর্কে যুক্ত যদি না হয় তাহলে বাক্য হবে না। এই যে ব্যাস বাক্য বলেছিলাম, তার মানে এটা একটা বাক্য। বাক্য মানে কি, বাক্য মানে যেখানে পদগুলো পাশাপাশি অর্থ সম্পর্কে যুক্ত থাকে। অর্থ সম্পর্কে যদি যুক্ত না থাকে তাহলে বাক্য হবে না। তাহলে কি হবে সংজ্ঞাটা আমাদের, পরস্পর অর্থ সম্পর্কে যুক্ত দুই বা তার বেশি পদ যে পদ্ধতিতে এক পদে পরিণত হয়, সেই এক পদে পরিণত হওয়ার কৌশল বা পদ্ধতি, সেই কৌশল বা পদ্ধতির নাম হলো সমাস। তাহলে এর পরের দিনকে আমাদের বাংলা ব্যাকরণের সব থেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সমাসের শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। আর তোমরা অবশ্যই আমাদের সমাস যেমন এক পদ হলো, ঠিক সেই রকম দেখবে সন্ধিতেও এক পদ হয়। তাহলে সন্ধি আর সমাস কি এক? না, সন্ধি সমাস এক নয়। পরের ক্লাসে অবশ্যই সন্ধি এবং সমাসের পার্থক্য আলোচনা করব। তার আগে আমাদের আবার বলে রাখি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারিজ থাকে, কোনো পরামর্শ থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটিকে ক্লিক করো। ধন্যবাদ।